নমস্কার, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে বসে আছেন নান আদার দেন রুদ্রনীল ঘোষ। কেমন আছো রুদ্রদা? ভালো রয়েছে। আজকে আমরা দ্য নিউজ বাংলা থেকে এসেছি, তুমি তো জানো, কিন্তু দ্য নিউজ বাংলার আমরা কিন্তু আজকে পলিটিক্যাল গল্পটা একটু কম করব। আজকে অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে গল্প করতেই এসেছি। তার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ অভিনেতা রুদ্রনীল ঘোষকে কি মিস করে? না, আমার নিজের যেটা মনে হয় যে এই ধরো যারা ব্যবসা করে তারা কি সংসারী নয়, বা যারা চাকরি করে তারা কি সংসারী নয়? এটা এমন বিষয় হয়ে গেল। তো যেহেতু আমার বিয়ে করা হয়নি, তো ফলত আর ছোটবেলা থেকেই আর কি ধরো ছাত্র রাজনীতি, পড়াশোনা, ছবি আঁকা, থিয়েটার, এগুলো নিয়ে আমি একসঙ্গেই থাকতাম। আমার কাছে খুব একটা জটিল বিষয় এটা না, অনেকের কাছেই মনে হয়। যেমন আমি যদি ধরি যে ধরো সত্যজিৎ রায়, তিনি ছবি আঁকতেন, সিনেমা বানাতেন, লিখতেন, আরো অনেক কিছু করতেন। তারপর যদি আমরা দেখি এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে ছেড়ে যদি আরেক দিকে তাকাই, যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তাই, ঠিক আছে। এবার ঠিক তার পরে চলে আসছে, আমি এই মহান পুরুষদের সঙ্গে কোনো কম্পেয়ার করছি না। আমি যদি আমাদের সময় দেখি, ধরো আমরা যাদের দেখে বড় হয়েছি, অঞ্জন দত্ত, তিনি সিনেমা বানাচ্ছেন, গান লিখছেন, অভিনয় করছেন, স্ক্রিপ্ট লিখছেন, গান গাইছেন। তার সঙ্গে সঙ্গে আমি যদি কৌশিক গাঙ্গুলিকেও দেখি, আমিও দেখবো যে তারও নানাবিধ গুণ রয়েছে। আমি যদি সিলিতের ক্ষেত্রেও দেখি, তো তাহলেও কিন্তু অনেকগুলো দিক জুড়ে একজন বিলং করেন। এবার কেউ কেউ একটা জিনিস নিয়েই ভালো থাকেন বা একটা জিনিসকেই হ্যান্ডেল করতে পারেন, আবার কেউ অনেক কিছু করতে পারেন। এই ধরো আমাদেরই ব্যাচের মধ্যে, বন্ধুদের মধ্যে ধরো পরমব্রত রয়েছে, যেমন যিশু যেমন মিউজিক প্লে করে, যেমন ক্রিকেট খেলে দারুণ, তেমন অভিনয়টা করে, তিনটে কাজ একসঙ্গে করছে, বা সংসারটাও মন দিয়ে করছে। পরমব্রতর সঙ্গে সে ফ্যামিলি লাইফ লিড করছে, তার সঙ্গে সে মিউজিক করছে, অভিনয় করছে, সিনেমা বানাচ্ছে, হিন্দিতে বাংলায় সব জায়গায় যিশু বা পরমব্রত। আবার আবিরের ক্ষেত্রে দেখি সে মন দিয়ে শুধু অভিনয়টাই করছে, এন্ড তার ফ্যামিলি লাইফ বিলং করছে। এটা না প্রত্যেকেরই ব্যক্তিগত মানে ক্ষমতা বা ইচ্ছার উপরে নির্ভর করে। ঠিক তেমনি ধরো আমার ছবি আঁকা বলো, রাজনীতি বলো, আগে থিয়েটার ছিল, তারপর এখন সিনেমাতে অভিনয় বলো, বা সিনেমা গল্প বা স্ক্রিপ্ট লেখা বলো, এগুলো খুব সহজভাবে আসে। গান লিখতাম, গান কম্পোজ করতাম, কবিতাও লিখি, এগুলো খুব সহজভাবে আসে। আমাদের কথা যারা শুনছেন তাদের মধ্যে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু এইরকম অনেকগুলো ছোট ছোট কাজ একসঙ্গে করতে ভালোবাসেন। মেন হচ্ছে তুমি ভালোবাসছো কিনা, হজম করতে পারছো কিনা। এবার তার মধ্যে বিরাট কোনো অসাধারণ বিষয় লুকিয়ে রয়েছে, একদম নয়। তো রাজনীতি, সিনেমা, বা অনেকে আছে রাজনীতি এবং থিয়েটার। যেমন আমি বলি যে, যেমন বাদশা মৈত্র রয়েছে, দেবদূত ঘোষ রয়েছে, ওরা সক্রিয় রাজনীতি বহুদিন ধরে করছে, তার সঙ্গে সঙ্গে সংসার করছে, তার সঙ্গে সঙ্গে থিয়েটারের কাজ করছে, টেলিভিশন করছে। এরকম প্রচুর মানুষের বিভিন্ন জায়গায় মাল্টিটাস্কিংটা এটা এসে যায় স্বাভাবিকভাবে। আচ্ছা, তুমি দুটো, তোমার কথা প্রসঙ্গে দুটো কথা বলি। এক হচ্ছে, তুমি একটু আগে বললে যে বিয়ে যেহেতু করিনি, এবার তোমার একটা পুরনো কাজ দিয়ে বলি, বিবাহ অভিযান। বিবাহ অভিযানে মায়ার বিয়ে হয়ে গেল, রজত বলছে বিয়ে করিনি। শুভেচ্ছা জানিয়েছো? হ্যাঁ, শুভেচ্ছা জানিয়েছি, জানানোই উচিত। তার কারণ হচ্ছে যে যারা এই অ্যাডভেঞ্চারটায় নামে, পাকাপাকি সংসারের অ্যাডভেঞ্চারটায় নামে, তো এই অ্যামাজনের যে অপূর্ব সুন্দর জঙ্গল, তার কারণটা হচ্ছে এখানে মানিয়ে নেওয়া।
হ্যাঁ। ঠিক আছে, দেখো আগের দিনে সংসারের যে ফরম্যাট ছিল সেখানে একে অপরের কথাকে অন্তর থেকে মেনে নেওয়ার একটা পরিবেশ ছিল। এবার যত সময় পাল্টাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজস্বতা বা বিভিন্নতা আসছে। আগে যেমন প্রিয় মানুষেরা, প্রিয় শিল্পীরা, বা আমি যদি বলি ধরো হিরোরা, হিরোইনরা যে ধরনের হেয়ার কাট করতো, চুল কাটতো, জামা কাপড় পরতো, সেই স্টাইলেই বাকিরা সাজতো, কারেক্ট? এবার এখন মানুষের স্টাইলটা যেমন নিজের নিজের হয়ে গেছে, সে সিনেমার অভিনেতা অভিনেত্রীদের থেকে প্রভাবিত কম হচ্ছে, নিজস্ব একটা স্টাইল তৈরি করছে। আমাদের কথাও যারা শুনছেন, যাদের সোশ্যাল মিডিয়া হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট আছে, দে আর ক্রিয়েটিং দেয়ার ওন স্টাইল। তাদের নিজস্ব কথা বলবার একটা প্ল্যাটফর্ম হয়েছে, মানে আলাদা করে একটা আমি তৈরি হয়েছে, যার কথাকে 25টা লোক লাইক দিচ্ছে, 5000টা লোক কমেন্ট করছে, প্রচুর ভিউ হচ্ছে, অর্থাৎ তার নিজস্বতাকে তৈরি হচ্ছে। আবার এই নিজস্বতাই কোথাও একটা অন্য কেউ কোনো কিছু বললে আমি মেনে নেব, আমার ছবিতে 500টা লাইক পড়ে, মানে আমার কথা লোকে জানে। তো এই ঘটনাগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের সমাজের মতো করে ঢুকে পড়ছে। ভার্চুয়াল সমাজেও আর একটা অন্য সমাজ হয়ে রয়েছে, বাস্তব সমাজের মতোই। তো ফলত ব্যক্তি কিন্তু বা বন্ধুত্বও কিন্তু পরিষ্কার বলে দিলে শুনলে মেনে নিচ্ছে না, বা সংসারের ক্ষেত্রেও। তো তাই একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে। এখানে যারা প্রবল প্রবল পরাক্রমী রয়েছেন তারা কিন্তু সংসার বা ফ্যামিলি বাঁচিয়ে রাখছেন। লোকে অনেক সময় বলে এই 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 তোমাদের ফিল্ম ওয়ার্ল্ডে এই যে বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, আরে বাবা, ফিল্ম ওয়ার্ল্ড সারা শরীরে একটা তিলের মতো ছোট জায়গা, কিন্তু যেহেতু এইটার উপরে দুর্বলতা বা ভালোবাসা বা আকর্ষণ বেশি, তাই আমাদের নজর এদিকটায় থাকে। কিন্তু একই ঘটনা যে বা যারা বলছে তার বাড়িতে বা তার পাশের বাড়িতে ঘটছে রোজই। সেখানেও বিবাহ হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, প্রেম হচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার অন্যজনের সঙ্গে প্রেম করছে। কিন্তু সেই মানুষগুলোর জীবনে, যেহেতু তারা চাকরি করেন বা ব্যবসা করেন, তাই 10টা মানুষের নজর পড়ছে না, পাড়ার গল্প পাড়াতেই শেষ হয়ে যাচ্ছে, তাই সেটা সামনে আসছে না। আসলে এই জগৎটাও তো সমাজের মধ্যেই পড়ে। তো তাই প্রত্যেকেই বিয়ে করছেন বা প্রেম করছেন, যারা যারাই বিয়ে করছেন তাদেরকে অত্যন্ত রকম শুভেচ্ছা। এই যে দুজন একসঙ্গে থাকার, আমরা হয়ে ওঠবার, আমি থেকে আমরা হবার একটা আন্তরিক গঠবন্ধন, যাকে বলে জোট। সোহিনী বিয়ে করেছে, আমার মনে হয় যে তার বিবাহিত জীবন দারুণ হোক, এটা আমি চাই। বা বাকি আমার যে বন্ধুরা বিয়ে করেছে, ইভেন আমি কাঞ্চন বিয়ে করেছি, সেটা নিয়ে অনেক সময় অনেক অনেক মজা করেন, ট্রোল করেন। আমার খুব অবাক লাগে যে কাঞ্চন তো কারুর পাকা ধানে মই দেয়নি, কাঞ্চন তো কারুর বউকে নিয়ে পালিয়ে আসেনি, তো তাহলে এদের রাগ কেন? বিবাহ অভিযান আমি লিখতে শুরু করেছিলাম, মানে দুটো লেখাই, ভিঞ্চিদা এবং বিবাহ অভিযান, দুটোই একই সঙ্গে। অনেকে বলেছিলেন এই দুটো দু রকমের সিনেমার গল্প, মানে কি করে ভাবছিস? একটা সাংঘাতিক হার্ডকোর গল্প ভিঞ্চিদা, আর একটা হচ্ছে সম্পূর্ণ এন্টারটেইনিং গল্প। মানে এটা শ্রীকান্ত মহাতা, ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্ত মহাতা যদি আমাকে না বলতো যে রুদ্র একটা সবার জন্য গল্প ভাবছিস না কেন, তাই বললেন যে আজকের দিনে সবাইকে খুশি করা খুব কঠিন। জামা কাপড়ও পাল্টে গেছে, কেউ কারুর মতো পোশাক পরছে না, ওই কেউ কারুর মতো একই তালে চুল কাটছে না, জামা পরছে না, একই সুরে কথা বলছে না, ঠিক আছে? সবাই নিজের মত প্রকাশ, নিজের মতো। এবার এই সবকটা লোককে তো একসঙ্গে একই সিনেমা দেখানো, একই গল্প পছন্দ করানো খুব কঠিন। যারা পারেন তারা দেবতুল্য মানুষ, কিন্তু কঠিন কাজ। তো তার একটা চেষ্টা হয়েছিল। বিবাহ অভিযান প্রথম যে সিজনটা ছিল, সেইটা কিন্তু গ্রাম এবং শহরে প্রচুর মানুষ একসঙ্গে দেখেছিলেন এবং সেটা ওয়ার্ক করেছিল। অনির্বাণের চরিত্রটা, গনসার চরিত্রে আমি যে ডায়লগগুলো লিখেছিলাম, সেটা প্রচুর মিম হয়ে ঘুরে বেড়াতো আর ঠিক আছে ডায়লগগুলো। তো যাই হোক, বিবাহ অভিযানের, আমার জীবনে বিবাহ করবার, এখন সোহিনীর বিবাহ অভিযান চলছে, শুরু হয়ে গেছে। আমি চাই এই অভিযানের দারুণ সাকসেস বেরিয়ে আসুক, আমি চাইবো। মিষ্টি কাপড়রা তো শুভেচ্ছা রয়েছে। তো যাই হোক, আমি রয়েছি, আমি থেকে আমরা হওয়ার একটা প্রস্তুতির মধ্যে রয়েছি। প্রস্তুতি কাটলেই বিয়ে করে ফেলবো। বিবাহ অভিযানের মায়া বিয়ে হয়ে গেল, রজত এখনো মাদুলি না পরে, আংটি না পরে বসে আছে, হাতে টাকা পরে বসে আছে, এই আর কি। বাট ডেফিনেটলি
সত্যি খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, দারুণ লেগেছে। আচ্ছা, তোমার কথা প্রসঙ্গে অনেকজনের নাম শুনলাম, কাঞ্চন মল্লিক, দেবদূত ঘোষ, বাদশা মৈত্র, পরমব্রত নাম হয়েছে। পরমব্রত, এবং তোমরা সবাই মানে বিভিন্ন জন আলাদা আলাদা রাজনৈতিক দলের সমর্থক। যেমন আমার মানে ছোটবেলা একদম স্ট্রাগল লাইফ থেকে বন্ধু হচ্ছে রাজ, যখন আমরা একটা থালায় ভাত খেতাম, হ্যাঁ, এক থালায় ভাত খাওয়ার গল্প শোনা যায়, কিন্তু সত্যি আমরা যখন স্ট্রাগল করতাম আমাদের খাওয়ার মতো থালা ছিল না, তাই একটা থালায় ভাত রেখে মধ্যিখানে আঙুল দিয়ে দিতাম, দাগ কেটে দিতাম যে এটা ওর সীমানা ভাত খাওয়ার, এটা আমার। থালার ওদিকে রাজ বসতো, এদিকে আমি বসতাম, আর ওই মধ্যিখানে অধিকাংশ সময় দিয়ে আর কি আমরা ডিম 4 টুকরো করে খেতাম। আমাদের আরো 2 বন্ধু সঙ্গে থাকতো স্ট্রাগলে। সেই সময় কি বানানো নদের চাঁদ? হ্যাঁ, ওই সময় মানে রাজের প্রথম ডিরেকশনের ইন্ডিভিজুয়াল পদ্মনাভদারও ছোট সিনেমা, পদ্মনাভর প্রথম কাজ নদের চাঁদ হয়েছিল, প্রবল জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, তো ওই প্রথম রাজের বলা যায় যে মানুষের মন কাড়া ফিকশন বা গল্প বলা। তখন তো সিনেমা বানাবার লোকেদের ধরন আলাদা থাকতো, মানে ভাবা হতো ছোট পর্দায় যারা কাজ করে টেলিভিশনে তারা ছোট আর্টিস্ট, আর যারা বড় পর্দায় কাজ করে তারা বড় আর্টিস্ট। সিনেমা এবং টেলিভিশনের শিল্পী, পরিচালক, লেখকদের মধ্যে একটা বিস্তর ভাগ ছিল। এখানে ছোট পর্দায় যারা কাজ করতেন তাদের ওই বড় পর্দায় যেতে গেলে যে একটা বড় অলিখিত প্রাচীর, যেটা আজকের দিনে ভেঙে গেছে, সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশন, আমরা সবাই সব জায়গায় কাজ করছি, ভয়ঙ্কর ভাগ ছিল। ইভেন যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা ছিলেন, মানে কে কাঁচের গ্লাসে চা খাবে আর কে মাটির খুঁড়িতে ভাঁড়েতে চা খাবে, সেটাও একটা স্ট্যাটাসের মধ্যে ছিল। বাবা, এরকম অবস্থা ভয়ঙ্কর রকম ছিল। তো তফাৎ, আজকে আমরা অনেক লিবারেল হয়েছে, অনেক কিছু ভেঙে গেছে, আমরা উপর থেকে দেখে দুমদাম করে অনেক কমেন্ট অনেকে করে ফেলি, তো পাল্টেছে অনেকটা। না, আমি বলছি যে এই যে তোমরা তোমাদের অনেক দিনের বন্ধু, তোমাদের এখন আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক মতাদর্শের মানে পরিচয়টা আলাদা। সেখানে রাজ চক্রবর্তী একটা দলে রয়েছে, তুমি একটা দলে রয়েছে। এই যে রাজনৈতিক মতানৈক্যটা, এইটা কি তোমাদের বন্ধুত্বে কোনো রকম প্রভাব ফেলেছে? নেভার এভার, কোনোদিন না, কারণ আমরা রাজনীতি নিয়ে আলোচনাই তো করি না। আচ্ছা, মানে তোমরা যখন একসঙ্গে বসো সেখানে একদমই না। আমি রাজের বাড়ি যাই, রাজ আমার বাড়ি আসে, কি আমি যদি কালকে বাদশার বাড়িতে যাই বা দেবদূত আমার বাড়িতে আসে, আমরা খাওয়া দাওয়া, বাকি সিনেমা নিয়ে আলোচনা করি বা অন্যান্য যে কোনো ভালো লাগা নিয়ে আলোচনা করি। সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত পছন্দের উপরে আমরা একে অপরকে পরিষ্কার সম্মান করি। আচ্ছা, যখন রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়াই তখন ডেফিনেটলি আমরা একে অপরকে তুলোধনা করি। কিন্তু কখনো পর্যন্ত যখন ব্যক্তিগত, আসলে কি বলতো, সেটা হচ্ছে যে এই যে যাতে যাতে নাম উঠে এলো, রাজ, কাঞ্চন, সোহম, দেবদূত ঘোষ, তারা একটা দিকে রয়েছে, দেবদূত, বাদশা, রাহুল, অন্যদয়, বাবিন আমরা বলি, এরা, তারপর সৌরভ পালদি থিয়েটার সিনেমাতে এখনো রয়েছে, বা ধরো শতরূপ, ও তো অনেক এই ধরনের কাজ মাঝে মাঝে বানায়, শতরূপ, বা বাকি যারাই রয়েছে, বা এদিক থেকে আমি, বা বাকি আমি, পাপিয়াদি, অঞ্জনা, লকেট দিয়ে, কৌশিক রায়, লকেট তো একদম পুরোপুরি ডিভোট করে দিয়েছে পলিটিক্সে, ও এর মধ্যে নেই। তো যারাই হোক না কেন, বা যদি সায়নী ঘোষ বা জুন মালিয়া, বা ওদিকে ধরো রচনা ব্যানার্জি, আমাদের যখন সামনাসামনি দেখা হবে বা দেখা হয়, সেটা বামপন্থীরা হোক বা কেউ কংগ্রেস করে বা কেউ তৃণমূল করে বা সিপিএম করে, তার বাইরে কিন্তু পরিষ্কার আমাদের একটা চূড়ান্ত স্ট্রাগল রয়েছে না খেতে পাওয়ার, এবং সেখান থেকেই আমরা ধাপে ধাপে এগিয়ে এসেছি। যেমন থিয়েটারের জগৎ থেকে ধরো আমাদের সঙ্গে থাকা কৌশিক কর, অধিকারী কৌশিক, শান্তনু নাথ,
ব্রিলিয়ান্ট অ্যাক্টর তারা। তো যাই থাকুক না কেন, আমরা যখন সামনাসামনি দেখা হয় তো আমরা কখনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি না, অন্তত যারা এই স্ট্রাগল লাইফের সময়, অন্তত যারা বন্ধু, যারা খুব খারাপ সময়টা দেখে এসেছি, তারপর বাকি প্রত্যেকের রাজনৈতিক পছন্দ তো আলাদা আলাদা। রাজ ঘুম থেকে উঠে যে জামাটা পরছে বা যে খাবারটা খাচ্ছে ব্রেকফাস্টে আজকে, সেটা তো আমি খাচ্ছি না, বা দেবদূত খাচ্ছে না, তাই না, বা বাদশা খাচ্ছে না, বা শতরূপ খাচ্ছে না, তাই না? ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পছন্দটা আলাদা। গ্রাসরুট লেভেলে একদম গ্রামে তো মানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মারামারিটাই রাজনীতি। এটা কি আজকের? না, আজকের নয়, এটা বড়, আমি বলছি তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটাই চিত্র। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অনেকগুলো জায়গাতেই রয়েছে। পশ্চিমবঙ্গে তো অবশ্যই, কারণ পশ্চিমবঙ্গে ধরো রাজনৈতিক ক্ষেত্রে সশস্ত্র আন্দোলনে অনেকে চেয়ে ঘিরে বেড়া নিয়ে প্রচুর লাফালাফি করেন, বেশ করেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে তারা পশ্চিমবঙ্গে বা বাংলার মাটিতে, অবিভক্ত বাংলার মাটিতে জন্মানো অনুশীলন সমিতির কথাই তারা জানেন না। মানে এই যে লুকোনো একটা গুপ্ত বিপ্লবী বাহিনী, বারীন্দ্র ঘোষ, ঠিক আছে, তারা কোনোদিন মানে কার নাম বাদ দেবে, তারা কোনোদিনই চে গুয়েভারার থেকে কম কাজ করতেন না। কিন্তু আমার এখানে গ্লোরিফাই করা হয়েছে ওই বিদেশি কিছু লোকজনেদের। কোন রাজনৈতিক দল সেটা করতে পেরেছে, আর বাকি সেই রাজনৈতিক দলেরাই আমাদের এখানে এই অনুশীলন সমিতি। আচ্ছা, লোকে জানে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান, ভানু বন্দ্যোপাধ্যায় আসলে যে বিপ্লবী, এটা কজন জানতেন বা জানতে ইন্টারেস্টেড? আমারই বাংলা, আমরা পড়াশোনা করিনি, জানি না। সত্যি তাই। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অপারেশন, সেখানে বন্দুক পৌঁছে দিয়েছিলেন সাইকেলে করে যে ভদ্রলোক, তার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো লোকে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান জানতেন। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেন, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট নাম ছিল অনন্ত সিংহ। অনন্ত সিংহ ফান্ড কালেকশনের জন্য, বিপ্লবী অর্গানাইজেশন গুলোর জন্য, তিনি তদানীন্তন ভারতবর্ষের শাসক বা বাংলার শাসক ব্রিটিশের যেখানে যেখানে ফান্ড আসতো, রেল টেল অমুক, তাদের ব্যাংক ছিল, সেই ব্যাংকগুলো লুট করতেন। বিপ্লবীদের অস্ত্র লাগবে, কাজ লাগবে, প্রচুর তদানীন্তন বাঙালি ব্যবসায়ী, তদানীন্তন বাংলায় বাঙালি ব্যবসায়ীতে ছিল। তারপর বাঙালি 10টা 5টাতে মনোনিবেশ করেছে। কেউ বাঙালিকে বন্দুক ধরে বলেনি এই তুই ব্যবসা করবি না, এই তুই খাটবি না। বাঙালি ঝুঁকি নেওয়ার রাস্তা থেকে একটু সরে এসে একটু নিশ্চয়তার জায়গায় সে তার জীবন খুঁজে নিয়েছে, ফলে 10টা 5টার দিকে চলে গেছে। এবং সেই শূন্যস্থান, কোনো জায়গা তো ফাঁকা থাকে না, হাওয়াও দখল করে, ফলে অন্যরা যারা পরিশ্রম করতে চেয়েছেন তারা বাংলার ব্যবসায়ী হয়ে উঠেছেন। তিনি বাংলা ভাষাভাষী না অন্য ভাষাভাষী, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, কারণ বাংলাতে বিভিন্ন ভাষাভাষী লোক অনেক আগে থেকেই ছিলেন, কারণ ব্রিটিশ ইন্ডিয়া ক্যাপিটাল ছিল, আর যে জায়গা রাজধানী হয় সেখানে সব ভাষার লোকই আসে। কেমন? তো যাই হোক, তো এই অনন্ত সিংহ যার কথা বলছি, জমালয়ের জীবন্ত মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সিনেমা, আপনারা একবার গুগল করে দেখবেন তো যে জমালয়ের জীবন্ত মানুষের প্রডিউসারের নাম বা প্রযোজকের নাম কি, দেখবেন অনন্ত সিংহ। কে? তদানীন্তন সময় যে ইংরেজ শাসকের ব্যাংক ডাকাতি করতেন, তিনি পয়সা দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে জমালয়ের জীবন্ত মানুষ নামে আজকে একটা অপূর্ব সিনেমা বানাবার জন্য। কজন জানতেন? অসাধারণ। আমরা মানে তথ্য পাচ্ছি রুদ্রদার কাছ থেকে। আমাদের আলোচনা আরো চলবে। আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট।